যেখানে রহস্য আছে সেখানে যুক্তির প্রয়োজন, আর যুক্তির পথ ধরেই সত্যের সন্ধান করেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি করা এক অনন্য অনুসন্ধানী চরিত্র। বেনি সংহার এমনই একটি গল্প যেখানে একটি অস্বাভাবিক ঘটনার সূত্র ধরে ধীরে ধীরে উন্মোচিত হয় লুকিয়ে থাকা অপরাধের জাল। শুনুন সেই টান টান রহস্যের গল্পের দ্বিতীয় ভাগ। নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বেনি সংহারের আজ দ্বিতীয় অংশ শুরু করি। বেনি সংহার ৩। ব্যোমকেশ ঘটনাস্থলে পৌঁছে দেখল সদর দরজায় পুলিশ পাহারা। কনস্টেবল ব্যোমকেশকে দেখে স্যালুট করল, বলল, ইন্সপেক্টর সাহেব নিচের তলায় বসবার ঘরে আছেন। প্রশস্ত ড্রয়িং রুমে ইন্সপেক্টর রাখাল সরকার এবং দুজন সাব ইন্সপেক্টর উপস্থিত ছিলেন। মধ্য টেবিল ঘিরে একটা ফাইল নিয়ে আলোচনা হচ্ছিল। ব্যোমকেশ প্রবেশ করতেই রাখালবাবু তার কাছে এসে দাঁড়ালেন। করুণ হেসে বললেন, জড়িয়ে পড়েছি ব্যোমকেশ দা, বেনি সংহার নামটা আপনি ঠিকই দিয়েছেন। বেনি সংহার শব্দের আসল মানে শুনেছি খোঁপা বাঁধা। মেয়েরা প্রথমে চুলের বিনুনি করে, তারপর বিনুনি জড়িয়ে খোঁপা বাঁধে। এ ব্যাপারও অনেকটা সেই রকম। এমন জটিল কুটিল তার বাঁধুনি যে বেনি সংহার উন্মোচন করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। খুনের মোটিভ পরিষ্কার বোঝা যাচ্ছে। সন্দেহভাজন লোকের সংখ্যাও 5 জনের মধ্যে সীমাবদ্ধ। তবু ঠিক কোন লোকটি এ কাজ করেছে তা ধরা যাচ্ছে না। এসো বসা যাক। দুজনে দুটো চেয়ারে ঘেঁষাঘেঁষি হয়ে বসলেন। এবার বলো, রাখালবাবু কাল থেকে যেসব তথ্য সংগ্রহ করেছিলেন তা ব্যোমকেশকে শোনালেন। প্রশ্নোত্তরের ভিতর দিয়েও কয়েকটি তথ্য প্রকাশ পেল। ব্যোমকেশ বলল, মোটিভ কি? বুড়োর অগাধ টাকা। ছেলে এবং মেয়েকে মাসোহারা দিত, কিন্তু তাতে তাদের মন উঠত না। ডাক্তার অবিনাশ সেন সন্দেহ করেন মেয়ে এবং পুত্রবধূ বিষাক্ত খাবার খাইয়ে বুড়োকে মারবার চেষ্টা করছিল। তা যদি হয় তাহলে ছেলে এবং জামাইয়ের মধ্যে স্বর আছে। যা দিনকাল পড়েছে কিছুই অসম্ভব নয়। মেঘরাজকে মারবার উদ্দেশ্য কি? মেঘরাজ রাত্রে বেনি মাধবের দোরের সামনে বিছানা পেতে শুতো। দোর ভেজানো থাকতো যাতে বেনি মাধব ডাকলেই সে ঘরে ঢুকতে পারে। সুতরাং তাকে বধ না করে ঘরে ঢোকা যায় না। তাকে ডিঙিয়ে ঘরে ঢুকতে গেলে সে জেগে উঠবে, তাই তাকে আগে মারা দরকার হয়েছিল। মারণাস্ত্রটা পাওয়া যায়নি না, তবে ময়না তদন্ত থেকে জানা গেছে যে অস্ত্রটা খুব ধারালো ছিল। একই অস্ত্র দিয়ে দুজনকে মেরেছে। অস্ত্রের এক টানে গলা 2 ফাঁক হয়ে গেছে। হত্যার সময়টা জানা গেছে স্থূলভাবে রাত্রি 12টা থেকে 3টের মধ্যে। সন্দেহভাজন 5 জন কারা? অজয় ও তার স্ত্রী আরতি, গায়ত্রী ও তার স্বামী গঙ্গাধর এবং অজয়ের ছেলে মকরন্দ। মকরন্দকে মেঘরাজ একদিন বেনি মাধবের হুকুমে চড় মেরেছিল। ঝিল্লিকে বাদ দেওয়া যায়, সে ছেলে মানুষ, তার কোনো মোটিভ নেই। মকরন্দ ছেলেটা করে কি? পলিটিক্সের হুজুগ করে। কলেজে নাম লেখানো আছে এই পর্যন্ত। সে রাত্রে আন্দাজ 9টার সময় বাড়িতে এসেছিল। তারপর রাত্রেই কখন বেরিয়ে গেছে কেউ জানে না। সেই যে পালিয়েছে আর ফিরে আসেনি, তার নামে হুলিয়া জারি করেছি। বাড়িতে এখন কে কে আছে? অজয়, আরতি, গঙ্গাধর, গায়ত্রী, ঝিল্লি, নিখিল রায়, সনদ গাঙ্গুলি আর মেঘরাজের বিধবা মেদিনী। অজয়ের মেয়ে লাবণী সে রাত্রে তার নাচের মাস্টারের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিল আর ফিরে আসেনি। নিখিল আর সনদ রাত্রে কাজে বেরিয়েছিল, তারা পরদিন ফিরে এসেছে। যারা বাড়িতে আছে তাদের বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছি। সকলের আঙুলের ছাপ নিয়েছ নিশ্চয়? তা নিয়েছি।
খানা তল্লাশ করে কিছু পেলে? সন্দেহজনক কিছু পাইনি। বেশ, এবার জবানবন্দির নথিটা দেখি। এই যে। রাখালবাবু টেবিল থেকে ফাইল তুলে নিয়ে ব্যোমকেশকে দিলেন। এই সময় সদর দরজায় কনস্টেবল এসে জানালো যে সলিসিটার সুধাংশু বাগচি নামে এক ভদ্রলোক দেখা করতে চান। রাখালবাবু বললেন, নিয়ে এসো। সুধাংশুবাবু ঘরে প্রবেশ করলেন, হাতে পাঠ করা খবরের কাগজ। রাখালবাবুর পানে চেয়ে বললেন, আমি বেনি মাধববাবুর সলিসিটার। আজ খবরের কাগজ খুলেই দেখলাম। বসুন। সুধাংশুবাবু একটি চেয়ারে বসলেন। রাখালবাবু তার সামনে দাঁড়ালেন। ব্যোমকেশও এগিয়ে এসে দাঁড়ালো। রাখালবাবু প্রশ্ন করলেন, বেনি মাধববাবুর সঙ্গে কবে আপনার শেষ দেখা হয়েছিল? সুধাংশুবাবু বললেন, পরশু। আমরা অনেক দিন ধরে তার বৈষয়িক কাজকর্ম দেখাশোনা করে আসছি। পরশু তিনি আমাকে ফোন করে জানালেন যে তিনি উইল করতে চান। আমি বিকেলবেলা এসে তার সঙ্গে দেখা করেছিলাম। উইলে কি কি শর্ত থাকবে তিনি আমাকে জানিয়েছিলেন। আমি উইল তৈরি করে আজ তাকে দলিল দেখিয়ে সহি দস্তখত করিয়ে নেব বলে সব ঠিক করে রেখেছিলাম। তারপর আজ সকালে কাগজ খুলে এই সংবাদ পেলাম। রাখালবাবু চকিতে একবার ব্যোমকেশের পানে চেয়ে বললেন, উইলে কি কি শর্ত আছে আমাদের বলতে বাধা আছে কি? সুধাংশুবাবু বললেন, অন্য সময় বাধা নিশ্চয় থাকতো, কিন্তু বর্তমান অবস্থায় বাধা নেই, বরং আপনাদের সুবিধা হতে পারে। তিনি উইলের শর্তগুলি শোনালেন। অপঘাতে মৃত্যু হলে সমস্ত সম্পত্তি কলকাতা বিশ্ববিদ্যালয় পাবে, সে কথাও উল্লেখ করলেন। বেলা 11টা নাগাদ তিনি উঠলেন। বলে গেলেন, যদি আমার কাছ থেকে আরো কিছু জানতে চান কিংবা উইল পড়ে দেখতে চান, আমার অফিসে খবর দেবেন। তিনি চলে যাবার পর রাখালবাবু বললেন, মোটিভ আরো পাকা হলো। বুড়োকে আর 2 দিন বাঁচতে দিলেই এত বড় সম্পত্তিটা বেহাত হয়ে যেত। ব্যোমকেশ বলল, আমি এবার উঠব, কিন্তু আগে বেনি মাধবের ঘরটা দেখে যেতে চাই। চলুন। দোতলার সিঁড়ির মাথায় একজন কনস্টেবল। তেতলায় বেনি মাধবের দরজায় তালা লাগানো। উপরন্তু একজন কনস্টেবল টুলে বসে পাহারা দিচ্ছে। মেঘরাজের রক্তাক্ত বিছানা পরীক্ষার জন্য স্থানান্তরিত হয়েছে। রাখালবাবু পকেট থেকে চাবি বের করে তালা খুললেন। দুজনে ঘরে প্রবেশ করলেন। ঘরের মাঝখানে খাটের ওপর বিছানা নেই, আর সব যেমন ছিল তেমনি আছে। ব্যোমকেশ দোরের কাছে দাঁড়িয়ে একবার চারদিকে চোখ ফেরালো। তারপর অস্ফুট স্বরে বলল, তোমরা অবশ্য সবই দেখেছ, তবু। রাখালবাবু ঘাড় নাড়লেন। অধিকন্তু ন দোষায়। লোহার সিন্দুকের চাবি কোথায় ছিল? লোহার সিন্দুকের গায়ে লাগানো ছিল। সিন্দুকের মধ্যে 3খানা 100 টাকার নোট ছিল। 5 টাকা 10 টাকার নোট বা খুচরো টাকা পয়সা একটাও ছিল না। মনে হয় খুনি সিন্দুক খুলে টাকা পয়সা নিয়েছে, কিন্তু ধরা পড়ার ভয়ে নম্বরই নোট নেয়নি। সিন্দুকে আর কি ছিল? কিছু দলিলপত্র, কিছু রসিদ, ব্যাংকের খাতা ও চেকবুক। 2টো ব্যাংকে টাকা আছে, সাকুল্যে প্রায় 40,000। তাছাড়া শেয়ার সার্টিফিকেট ও ফিক্সড ডিপোজিট আছে আন্দাজ 11 লাখ টাকার। মালদার লোক ছিলেন। ছেলে আর মেয়েকে 750 টাকা হিসেবে মাসোহারা দিতেন। তার নিজের খরচ ছিল 700 টাকা, মেঘরাজকে মাইনে দিতেন 250 টাকা। চেকবুকের কাউন্টার ফয়েল থেকে এইসব খবর জানা যায়। সিন্দুকের ভিতরে কি বাইরে বেনি মাধব ছাড়া অন্য কারুর আঙুলের ছাপ আছে? কারুর আঙুলের ছাপ নেই, একেবারে লেপা পোছা। আততায়ী লোকটি হুঁশিয়ার। ব্যোমকেশ সিন্দুক খুলল না, ফ্রিজের সামনে গিয়ে দাঁড়ালো। ফ্রিজে কারুর আঙুলের ছাপ ছিল? ছিল। বেনি মাধব, মেঘরাজ এবং মেদিনী 3 জনের আঙুলের ছাপ ছিল। আর কারুর ছাপ পাওয়া যায়নি। হাতল ধরে ব্যোমকেশ ফ্রিজ খুলল। ভিতরে আলো জ্বলে উঠল। ফ্রিজ চালু আছে।
ভিতরে নানা জাতের ফলমূল, সারি সারি ডিম, মাছ, মাংস, দুধের বোতল রয়েছে। ব্যোমকেশ আবার দৌড় বন্ধ করে দিল। ঘরের পিছন দিকের দেয়ালে একটা লম্বা ধরনের আয়না টাঙানো ছিল। তার নিচে তাকের ওপর চিরুনি, বুরুশ, চুলের তেল ও দাড়ি কামাবার সরঞ্জাম। দাড়ি কামাবার সরঞ্জামের বিশেষত্ব এই যে খুরটি সেফটি রেজার নয়, সাবেককালের ভাঁজ করা লম্বা খুর। ব্যোমকেশ সন্তর্পণে খাপ শুদ্ধ খুর তুলে নিয়ে বলল, খুরটা বের করে দেখেছ নাকি? রাখালবাবু চক্ষু একটু বিস্ফারিত করলেন, বললেন, না, বেনি মাধব নিজের হাতে দাড়ি কামাতেন না, মেঘরাজ রোজ সকালে দাড়ি কামিয়ে দিত। ব্যোমকেশ সাবধানে খুঁটটি খাপ থেকে বের করে 2 আঙুলে ধরে জানালার কাছে নিয়ে গিয়ে উল্টে পাল্টে দেখতে লাগল। তারপর বিস্মিত স্বরে বলল, আশ্চর্য। ব্যোমকেশ খুঁড়টি তার হাতে দিয়ে বলল, দেখো, কোথাও আঙুলের ছাপ নেই। খুর নিয়ে রাখালবাবু পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করলেন। তারপর খুর ব্যোমকেশকে ফেরত দিয়ে তার মুখের পানে চাইলেন। দুজনের চোখ বেশ কিছুক্ষণ পরস্পর আবদ্ধ হয়ে রইল। তারপর ব্যোমকেশ খুঁটটি খাপের মধ্যে পুরে নিজের পকেটে রাখল। বলল, এটা আমি নিয়ে যাচ্ছি। কি করবেন? দাড়ি কামাবো। তেতলার অন্য ঘর দুটিতে দর্শনীয় কিছু ছিল না, তবু ব্যোমকেশ ঘর দুটিতে ঘুরে ফিরে দেখল। তারপর নিচের তলায় নেমে এসে রাখালবাবুকে বলল, আমি এখন চললাম, বিকেলবেলা আবার আসব। জবানবন্দির ফাইলটা দাও, বাড়ি গিয়ে পড়ব। রাখালবাবু বললেন, আমাকে একবার থানায় যেতে হবে, চলুন আপনাকে নামিয়ে দিয়ে যাই। কিরকম মনে হচ্ছে? ব্যোমকেশ মুচকি হেসে বলল, ক্ষুরস্য ধারা নিশীতা দূরত্বয়া। রাখালবাবু জবানবন্দির ফাইল ব্যোমকেশকে দিলেন। তাকে নিয়ে পুলিশ ভ্যানে চলে গেলেন। 2 সাব ইন্সপেক্টর এবং কয়েকজন নিম্নতর কর্মচারী বাড়িতে মোতায়েন রইল। বিকেল 3টের সময় ব্যোমকেশ ফিরে এলো। রাখালবাবু আগেই ফিরেছিলেন। তাকে খুর আর জবানবন্দির নথি ফেরত দিয়ে ব্যোমকেশ একটা চেয়ারে বসল। রাখালবাবু প্রশ্ন করলেন, কেমন দাড়ি কামালেন? ব্যোমকেশ মাথা নেড়ে বলল, ভালো নয়। আর জবানবন্দি? মেদিনীর জবানবন্দি সবচেয়ে তথ্যপূর্ণ, তাকে আরো কিছু প্রশ্ন করতে চাই। বেশ তো, তাকে ডেকে পাঠাচ্ছি, সে নিজের ঘরেই আছে। কিন্তু মেদিনীকে ডেকে পাঠাবার আগেই 2 সাদা পোশাকের পুলিশ কর্মচারী মকরন্দকে নিয়ে ঘরে ঢুকল। মকরন্দর জামা কাপড় ছিঁড়ে গেছে, গায়ে মুখে ধুলোবালি, চোখ জবা ফুলের মতো লাল। বেশ বোঝা যায় সে স্বেচ্ছায় বিনা যুদ্ধে পুলিশের হাতে ধরা দেয়নি। একজন সাদা পুলিশ বলল, মকরন্দ চক্রবর্তীকে ধরেছি স্যার। রাখালবাবু মকরন্দর আপাদ মস্তক নিরীক্ষণ করে বললেন, ইনি মকরন্দ চক্রবর্তী? কোথায় ধরলে? ঘোড়দৌড়ের মাঠে রেস খেলছিল স্যার, পকেটে অনেক টাকা ছিল, এই যে। একতাড়া 5 টাকা ও 10 টাকার নোট। রাখালবাবু গুনে দেখলেন 250 টাকা। তিনি মকরন্দকে জিজ্ঞাসাবাদ আরম্ভ করলেন, তোমার নাম মকরন্দ চক্রবর্তী? মকরন্দ রক্ত রাঙা চোখে চেয়ে রইল, উত্তর দিল না। রাখালবাবু আবার প্রশ্ন করলেন, তুমি 250 টাকা কোথায় পেলে? উদ্ধত উত্তর হলো, বলবো না। যে রাত্রে তোমার ঠাকুরদা খুন হন, সে রাত্রে 9টার সময় তুমি বাড়ি এসেছিলে। তারপর শেষ রাত্রে চুপি চুপি দোর খুলে বেরিয়ে গিয়েছিলে। মিছে কথা, মেদিনী মিছে কথা বলেছে। মেদিনী বলেছে জানলে কি করে? মকরন্দ অধর দংশন করল, উত্তর দিল না। রাখালবাবু আবার প্রশ্ন করলেন, কত রাত্রে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলে? বলবো না। তারপর আর বাড়ি ফিরে আসনি কেন? বলবো না। রাখালবাবু তার খুব কাছে এসে বললেন, একদিন বেনি মাধব বাবুর হুকুমে মেঘরাজ তোমার কান ধরে গালে চড় মেরেছিল, গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছিল। মিছে কথা? বাড়ি শুদ্ধ লোক মিছে কথা বলছে? হ্যাঁ।
রাখালবাবু ফিরে এসে ব্যোমকেশের পাশে বসলেন। গলা খাটো করে বললেন, এটাকে নিয়ে কি করা যায় বলুন দেখি। ব্যোমকেশও নিচু গলায় বলল, যুগধর্মের নমুনা, ওকে বাড়িতেই আটকে রাখো। তাই করি। রাখালবাবু উঠে গিয়ে মকরন্দকে কড়া সুরে বললেন, যাও, দোতলায় নিজের ঘরে থাকো গিয়ে। বাড়ি থেকে বেরুবার চেষ্টা করো না, চেষ্টা করলে হাজতে গিয়ে লাপসি খেতে হবে, যাও। সাদা পোশাকের পুলিশ দুজন মকরন্দকে দোতলায় পৌঁছে দিয়ে চলে গেল। রাখালবাবু বললেন, মেদিনীকে ডেকে পাঠাই? ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, না, চলো আমরাই তার ঘরে যাই, এখানে অনেক বাধা বিঘ্ন। মেদিনীর দোরে টোকা দিয়ে ঘরে ঢুকতেই দেখা গেল মেদিনী মেঝে মাদুর পেতে শুয়ে আছে। ব্যোমকেশ ও রাখালবাবুকে দেখে সে উঠে বসল। তার পরনে ধূসর রঙের একটা শাড়ি, কপালে সিঁদুর নেই, হাতে গলায় কানে গয়না নেই, মুখের ভাব একটু ফুলো ফুলো। শোকের চিহ্ন এখনো মুখ থেকে মুছে যায়নি, কিন্তু শোকের অধীরতা দূর হয়েছে। সে আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে প্রশ্ন ভরা চোখে দুজনের পানে চাইল। রাখালবাবু সদয় কণ্ঠে বললেন, মেদিনী, ইনি আমার বন্ধু। আমি তোমাকে যেসব প্রশ্ন করেছি তার ওপর ইনি আরো 2-4টে সওয়াল করতে চান। মেদিনী ভাঙা ভাঙা গলায় বলল, জি। ব্যোমকেশ এক দৃষ্টে মেদিনীর মুখের পানে চেয়েছিল, আরও কিছুক্ষণ চেয়ে থেকে বলল, কতদিন আগে মেঘরাজের সঙ্গে তোমার বিয়ে হয়েছিল? মেদিনী অস্ফুট কণ্ঠে বলল, 5 বছর আগে। তুমিই তার প্রথম স্ত্রী? জি না, আগে একজন ছিল, সে মারা গেছে। ব্যোমকেশ ঘরের চারিদিকে চাইল। ঘরে ফার্নিচারের মধ্যে একটা তক্তাপোষ, একটা কাঠের আলমারি এবং একটা খাড়া আলনা। তক্তপোষের তলায় গোটা 2 বড় তোরঙ্গ দেখা যাচ্ছে। বাইরের দিকে জানালার পাটার ওপর একটা কাঠের চ্যাপ্টা বাক্স। পশ্চিমা মেয়েরা প্রসাধনের জন্য এই ধরনের বাক্স ব্যবহার করে। বাক্সের মধ্যে সিঁদুর কৌটো, চিরুনি, তেল, কাজল প্রভৃতি থাকে। ডালা খুললে ডালার গায়ে আয়না বেরিয়ে পড়ে। সব মিলিয়ে নিতান্ত মামুলি পরিবেশ। ব্যোমকেশ এদিক ওদিক তাকাতে তাকাতে জিজ্ঞেস করল, বাড়ির সকলকেই তুমি চেনো? কে কেমন মানুষ বলতে পারো? মেদিনী একটু চুপ করে থেকে হাতের নখ খুঁটতে খুঁটতে বলল, বুড়া বাবা বড় ভালো আদমি ছিলেন, দিলদার লোক ছিলেন। তার ছেলে আর দামাদও ভালো লোক। মেয়ে আর পুথু আমাকে পছন্দ করেন না। ঝিল্লি দিদি আর লাবণী দিদি ভারী ভালো মেয়ে। আর মকরন্দ? মেদিনী চকিতে চোখ তুলেই আবার নিচু করল। উনি আমাকে দেখতে পারেন না, ভারী কড়া জবান। মেঘরাজ তাকে চড় মেরেছিল, তুমি জানো? জি হ্যাঁ, আমি তখন পাশের ঘরে ছিলুম। নিখিল আর সনত? নিখিলবাবু মজাদার লোক, খুব ঠাট্টা তামাশা করেন, আর সনদবাবু গম্ভীর মেজাজের মানুষ, কিন্তু দুজনেই খুব ভদ্র। আচ্ছা, ও কথা থাক। মেঘরাজ সৈন্যদলের সিপাহী ছিল। তার সিপাহী জীবন সংক্রান্ত কাগজপত্র নিশ্চয় তোমার কাছে আছে? জি আছে, তার বাক্সের মধ্যে আছে। আমি একবার কাগজপত্রগুলো দেখতে চাই। এই যে বার করে দিচ্ছি। সে গিয়ে তক্তাপোষের তলা থেকে একটা ট্রাঙ্ক টেনে বার করলো। আঁচল থেকে চাবি নিয়ে হাঁটু গেড়ে বসে ট্রাঙ্ক খুলতে লাগলো। ব্যোমকেশ ইতিমধ্যে ঘরের এদিক ওদিক তাকাতে তাকাতে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। জানলার ওপর প্রসাধনের বাক্সটা রাখা আছে। ব্যোমকেশ একটু ইতস্তত করে বাক্সের ডালা তুলল। বাক্সের মধ্যে মেয়েলি প্রসাধনের দ্রব্য ও টুকিটুকি। আয়নার এক কোণে মেদিনীর একটি ছবি আঁটা রয়েছে। পোস্টকার্ড আধখানা করলে যত বড় হয় তত বড় ছবি। মেদিনী খাটের ধারে বসে রয়েছে। নিতান্তই ঘরোয়া ছবি। মেদিনীর মুখের প্রাণ খোলা হাসিটি ব্যোমকেশের গায়ে কাঁটার মতো বিঁধল। মেদিনীর বর্তমান চেহারা দেখে ভাবা যায় না সে এমনভাবে হাসতে পারে। ব্যোমকেশ নিঃশব্দে বাক্স বন্ধ করল। মেদিনী ট্রাঙ্ক থেকে কাগজপত্র নিয়ে যখন ফিরে এলো তখন
ব্যোমকেশ রাখালবাবুর কাছে ফিরে এসে নিম্নস্বরে কথা বলছে। মেদিনীর হাত থেকে কাগজপত্র নিয়ে সে মন দিয়ে পড়ল। রাখালবাবুও সঙ্গে সঙ্গে পড়লেন। তারপর কাগজ মেদিনীকে ফেরত দিয়ে ব্যোমকেশ মেদিনীকে বলল, এগুলো যত্ন করে রেখে দাও, হয়তো পরে দরকার হবে। চলো রাখাল। ঘর থেকে বেরিয়ে এসে রাখালবাবু ব্যোমকেশের দিকে চোখ বেঁকিয়ে তাকালেন। কি মনে হলো? ব্যোমকেশ বলল, খুব ভালো। এবার বাড়ির বাকি লোকগুলিকেও একে একে দেখতে চাই। সবাই বাড়িতে আছে তো? সবাই আছে, কেবল অজয়ের মেয়ে লাবণী ছাড়া। যে রাত্রে খুন হয়, লাবণী সেদিন সন্ধ্যের সময় তার নাচের মাস্টারের সঙ্গে পালিয়েছে। এখনো তার সন্ধান পাইনি। অন্য যারা আছে তাদের মধ্যে আগে কাকে দেখতে চান? আমার কোনো পক্ষপাত নেই, নিচের তলা থেকেই আরম্ভ করা যাক। নিখিলের দৌড়ে রাখালবাবু টোকা দিলেন। নিখিল এসে দৌড় খুলে দাঁড়ালো। তার গালে সাবানের ফেনা, হাতে সেফটি রেজার। সে ফেনায়িত হাসি হাসল। আসুন দারোগা বাবু। রাখালবাবু ব্যোমকেশকে নিয়ে ঘরে প্রবেশ করলেন। প্রশ্ন করলেন, বিকেলবেলা দাড়ি কামাচ্ছেন? নিখিল বলল, আমি নিশাচর কি না, তাই বিকেলবেলা দাড়ি কামাই। যারা দিনের বেলা কাজ করে তারা সকালবেলা দাড়ি কামায়। তারপর সে ব্যগ্র স্বরে বলল, দারোগা বাবু, 1 ঘন্টার জন্য আমাকে ছেড়ে দিন। একবারটি অফিস ঘুরে আসি। মায়েরই বলছি, পালাবো না। বিশ্বাস না হয় দুজন পেয়াদা আমার সঙ্গে দিন। রাখালবাবু হেসে বললেন, অফিসে যাবার জন্য এত ব্যস্ত কেন? ব্যস্ত আছেন? নিখিল বলল, না দারোগা বাবু, বেশ নেই। কাজের নেশা আমাকে অফিসের দিকে টানছে। রাত্রিরে ঘুমোতে পারি না। তাছাড়া আবার কি? নিখিল একটু সলজ্জভাবে বলল, অফিসে অনেকগুলো আইবুড়ো মেয়ে কাজ করে। তাদের মধ্যে একটাকে আমি খুঁজছি। পেলেই তাকে বিয়ে করব। ব্যাপারটা কেমন যেন রহস্যময় ঠেকছে। ঠেকবেই তো, ঘোর রহস্যময় ব্যাপার। ঘোর রহস্যময় যদি হয় তাহলে এর শরণাপন্ন হন। ইনিই হলেন শ্রী ব্যোমকেশ বক্সী। নিখিলের গালে সাবানের ফেনা শুকিয়ে ঝরে ঝরে পড়ছিল। সে প্রকাণ্ড হাঁ করে ব্যোমকেশের পানে তাকালো। হ্যাঁ, আপনি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী? এতক্ষণ লক্ষ্যই করিনি। সেফটি রেজার শুদ্ধ হাত জোড়ো করে বলল, আমার রহস্যটা আপনাকে ভেদ করতেই হবে ব্যোমকেশবাবু, নইলে আমার প্রাণের আশা নেই। সব কথা খুলে বলুন। নিখিল তড়বড় করে এক নিঃশ্বাসে তার রহস্য শোনালো। শুনে ব্যোমকেশ বলল, চিঠিগুলো দেখি। নিখিল বিছানার কাছে গিয়ে বালিশের তলা থেকে কয়েকখানা খাম এনে ব্যোমকেশকে দিল। ব্যোমকেশ খামগুলি খুলে একে একে চিঠি বার করে পড়ল। তারপর আবার খামের মধ্যে পুরে নিজের পকেটে রাখল। এগুলো আমি রাখলাম, দেখি যদি সন্ধান পাই। আপনি আপাতত এই বাড়িতেই থাকুন। আমি আপনার অফিসে খোঁজ খবর নেব। ভালো কথা। আপনার বর্ষাতি আছে? বর্ষাতি? ওয়াটারপ্রুফ? আছে একটা। কেন বলুন তো? দেখি একবার। নিখিল সংলগ্ন বাথরুমে গিয়ে একটা পুরনো খাকি রঙের বর্ষাতি নিয়ে এলো। ব্যোমকেশ সেটা রাখালবাবুর হাতে দিয়ে বলল, এটাও আমরা নিয়ে চললাম। এটা আপনি শেষবার কবে ব্যবহার করেছেন? নিখিল কিছুই বুঝতে পারেনি, এমনিভাবে মাথা চুলকে বলল, গত বর্ষাকালে, মানে 5-6 মাস আগে। আপনি যে ভেলকি লাগিয়ে দিলেন, ওয়াটারপ্রুফ থেকে আমার, মানে মেয়েটার ঠিকানা বার করবেন নাকি? ব্যোমকেশ কেবল মুখ টিপে হাসল। বলল, আপনি দেখছি সেফটি রেজার দিয়ে দাড়ি কামান। তবে কি দিয়ে দাড়ি কামাবো? ঠিক কথা, আপনি যখন দাড়ি কামাতে আরম্ভ করেছেন তখন সাবেক খুরের রেওয়াজ উঠে গেছে। আচ্ছা। ঘর থেকে বেরিয়ে ব্যোমকেশ রাখালবাবুর পানে বক্র কটাক্ষপাত করল। রাখালবাবু অপ্রতিভভাবে বললেন, খেয়াল হয়নি, হওয়া উচিত ছিল। যে লোক ছুরি কিংবা খুর দিয়ে গলা কাটতে যাচ্ছে সে জানে গলা কাটলে চারদিকে রক্ত উথলে পড়বে, ফিনকি দিয়ে রক্ত ছুটবে, তার নিজের গায়েও রক্ত লাগবে। তাই সে বর্ষাতে কিংবা ওই রকম একটা কিছু গায়ে দিয়ে খুন করতে যাবে যাতে সহজে রক্ত ধুয়ে ফেলা যায়।
এই সময় সদর দরের কনস্টেবল এসে একখানা পোস্টকার্ড রাখালবাবুর হাতে দিয়ে বলল, পিয়ন দিয়ে গেল। রাখালবাবু নির্দ্বিধায় পোস্টকার্ড পড়লেন। অজয় চক্রবর্তীর নামে চিঠি, তারিখ আজ সকালের, ঠিকানা টালিগঞ্জ। চিঠিতে কয়েক ছত্র লেখা আছে, শ্রীচরণেশু মা, কাল রাত্রিরে আমাদের বিয়ে হয়েছে, তোমরা রাগ করো না, আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো লোক। পরশু রাত্রে আমি শাশুড়ির কাছে শুয়েছিলাম, দাদু অন্য একজনের সঙ্গে বিয়ে ঠিক করেছিলেন, তাই আমরা লুকিয়ে বিয়ে করেছি। প্রণতা লাবণী। চিঠিতে চোখ বুলিয়ে রাখালবাবু ব্যোমকেশের হাতে চিঠি দিলেন। ব্যোমকেশ সেটা পড়ে ফেরত দিল, বলল, বোধহয় ঠাকুরদার মৃত্যু সংবাদ পায়নি। যাক, বিয়ে করেছে ভালোই করেছে, নইলে। চিঠি পকেটে রেখে রাখালবাবু একজন সাব ইন্সপেক্টরকে ডাকলেন। এই বর্ষাতিটা রাখো, আরও বোধহয় জুটবে, সবগুলো জড়ো হলে পরীক্ষার জন্য পাঠাতে হবে। এটাতে টিকিট সেটে রাখো, নিখিল হালদার। তারপর তিনি সনতের দোরে টোকা দিলেন। সনত এসে দোর খুলল। তার হাতে একটা ইংরেজি রহস্য উপন্যাস পাতা উল্টানো অবস্থায় রয়েছে। রাখালবাবুকে দেখে বলল, ইন্সপেক্টর বাবু, আমার সিগারেট ফুরিয়ে গেছে, এক টিন আনিয়ে দেবেন, গোল্ড ফ্লেক। নিশ্চয়, টাকা দিন, আনিয়ে দিচ্ছি। সনত একটা 10 টাকার নোট পকেট থেকে বার করে দিল। রাখালবাবুর টাকা সাব ইন্সপেক্টরের হাতে দিয়ে বললেন, এক টিন গোল্ড ফ্লেক সিগারেট সামনের দোকান থেকে আনিয়ে দাও। তিনি ব্যোমকেশকে নিয়ে ঘরে প্রবেশ করলেন। সনত বলল, আর কতদিন ঘরে বন্ধ করে রাখবেন? কাজকর্ম আটকে রয়েছে। তাছাড়া মামা মারা যাবার পর তার উত্তরাধিকারী এখানে আর থাকতে দেবে না, মাথা গোজবার একটা জায়গা খুঁজতে হবে তো। থাকতে দেবে না কি করে জানলেন? আজ দুপুরবেলা গায়ত্রীর স্বামী গঙ্গাধর এসেছিল, বলল, এবার পাত্তারি গোটাতে হবে। তাই নাকি? বেশি দিন আপনাদের কষ্ট দেব না, 2-1 দিনের মধ্যে ছাড়া পাবেন। ইনি ব্যোমকেশ বক্সী, প্রখ্যাত সত্যান্বেষী। সনত নির্লিপ্ত চোখে ব্যোমকেশের পানে চাইল, নীরস স্বরে বলল, নাম শুনেছি, বই পড়িনি, বাংলা রহস্য কাহিনী আমি পড়ি না, বসুন। ব্যোমকেশের চোখ ঘরের চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল। সে অলসভাবে বলল, আপনার বর্ষাতি আছে? সনদ ভ্রু তুলে একটু বিস্ময় প্রকাশ করল। আছে, এটা বর্ষাকাল নয়, তাই তুলে রেখেছি, দেখতে চান? হ্যাঁ। সনদ আলমারি খুলে একটা প্লাস্টিকের মোড়ক বের করল। মোড়কের মধ্যে একটি শৌখিন স্বচ্ছ বর্ষাতি পাট করা রয়েছে। রাখালবাবু সেটি নিয়ে মোড়ক থেকে বার করলেন, তারপর লম্বা করে ঝুলিয়ে দেখলেন। দামি বর্ষাতি, প্রায় নতুন। তিনি সেটিকে পাট করে আবার মোড়কের মধ্যে রেখে বললেন, এটা আমি নিয়ে যাচ্ছি, 2 দিন পরে ফেরত পাবেন, রসিদ দিচ্ছি। সনত অপ্রসন্ন উদাস কণ্ঠে বলল, রসিদ কি হবে? আপনাদেরই রাজত্ব, যা ইচ্ছে করুন। ব্যোমকেশ হঠাৎ প্রশ্ন করল, আপনার জবানবন্দিতে দেখলাম যে রাত্রে বেণীমাধববাবু খুন হন সে রাত্রে আপনি বর্ধমানে গিয়েছিলেন। কোন ট্রেনে গিয়েছিলেন? সনত বলল, রাত্রি 10:30টার ট্রেনে। পরদিন ভোরের ট্রেনে না গিয়ে রাত্রির ট্রেনে গেলেন কেন? ভোরের ট্রেনে গেলে ঠিক সময়ে পৌঁছতে পারতাম না, সকালবেলা মজলিস ছিল। বর্ধমানে আপনার কোনো আস্তানা আছে? না, স্টেশনের বেঞ্চিতে বসে রাত কাটিয়েছি। চায়ের স্টলে গিয়ে চা খেয়েছিলেন নিশ্চয়? চা আমি খাই না। তাহলে আপনি যে 10:30টার গাড়িতে বর্ধমান গিয়েছিলেন তার কোনো সাক্ষী সাবুত নেই? সনতের ভুরু আবার উঁচু হল। সাক্ষী সাবুতের কি দরকার? আপনাদের কি সন্দেহ আমি মামাকে খুন করেছি? ব্যোমকেশ একটু অপ্রস্তুত হয়ে বলল, তা নয়, কিন্তু সকলের সম্বন্ধেই আমাদের নিঃসংশয় হওয়া দরকার। সনত শুকনো গলায় বলল, মামাকে খুন করে যাদের লাভ আছে তাদের অ্যালিবাই খুঁজুন গিয়ে, তাতে কাজ হবে। তা বটে। চলো রাখাল, এবার দোতলায় যাওয়া যাক। প্রথমে ড্রয়িং রুমে গিয়ে রাখালবাবু সনতের বর্ষাতি সাব ইন্সপেক্টরকে সমর্পণ করে বললেন, টিকিট মারো।
সনৎ গাঙ্গুলি। তারপর ব্যোমকেশকে নিয়ে দোতলায় উঠলেন। অজয় সামনের ঘরে বসে সায়ান্নিক চা জল খাবার খাচ্ছিল। সশঙ্ক মুখে উঠে দাঁড়ালো। তার মুক্তকচ্ছ অশৌচের বেশ, মুখে খোঁচা খোঁচা দাড়ি গজিয়েছে। রাখালবাবু গম্ভীর মুখে বললেন, আপনার একখানা চিঠি এসেছে। তিনি পোস্টকার্ড পকেট থেকে নিয়ে অজয়কে দিলেন। ব্যোমকেশ নিবিষ্ট চোখে অজয়ের পানে চেয়েছিল। সে দেখল চিঠি পড়তে পড়তে অজয়ের মুখের ওপর দিয়ে দ্রুত পরম্পরায় বিচিত্র ভাবের অভিব্যক্তি খেলে গেল। আশঙ্কা, বিস্ময়, স্বস্তি, উৎফুল্লতা। তার মধ্যে স্বস্তির আরামই বেশি। অজয়ের মতো প্রকৃতির লোকের পক্ষে এটাই বোধহয় স্বাভাবিক। বিনা খরচে বিনা ঝঞ্ঝাটে যদি মেয়ের বিয়ে হয়ে যায় তাহলে আনন্দ হবারই কথা। কিন্তু সে যখন মুখ তুলল তখন তার মুখে একটি বিষণ্ণ করুণ ভাব। তাতে রঙ্গমঞ্চের আভাস পাওয়া যায়। সে একটি গভীর দীর্ঘশ্বাস ত্যাগ করল। মেয়ে, দারোগাবাবু, আমার একমাত্র মেয়ে পালিয়ে গিয়ে একজনকে বিয়ে করেছে। আজকালকার ছেলেমেয়েরা বড় নিষ্ঠুর, বড় স্বার্থপর। তারা বাপ মায়ের কথা ভাবে না। যাক, যা করেছে ভালোই করেছে। তবু যদি জাতের মধ্যে বিয়ে করত। যাক, ভালো হলেই ভালো। সে আবার নাটকীয় দীর্ঘশ্বাস ফেলল। রাখালবাবু বোধ করি অভিনয়ের পালা শেষ করবার জন্যেই বললেন, ইনি ব্যোমকেশ বক্সী, বোধহয় নাম শুনেছেন। অজয় তড়াক করে উঠে দাঁড়িয়ে চোখ বিস্ফারিত করে চেয়ে রইল। তার ভাবভঙ্গিতে ভয় কিংবা বিস্ময় কিংবা আনন্দ কোনটা প্রকাশিত হলো ঠিক বোঝা গেল না। তারপর সে গদগদ স্বরে বলে উঠল, নাম শুনিনি? বলেন কি আপনি, নাম শুনিনি? আসুন আসুন, কি সৌভাগ্য আমার। ব্যোমকেশ বাবু এসেছেন। এবার বাবার মৃত্যু রহস্যের একটা কিনারা হবে। সে অন্দরের দরজার দিকে ফিরে গলা চড়িয়ে বলল, ওগো শুনছো? শিগগির 2 পেয়ালা চা নিয়ে এসো। বসুন বসুন, আমি নিজেই দেখছি। সে দ্রুত অন্দরের দিকে অন্তর্হিত হল। সমাদরের আতিশয্য দেখে ব্যোমকেশ রাখালবাবুর পানে মুখ টিপে হাসল। দুজনে পাশাপাশি চেয়ারে উপবিষ্ট হলেন। কিছুক্ষণ পরে অজয় ফিরে এলো। তার পিছনে মাথায় আধ ঘোমটা দিয়ে আরতি। আরতির হাতে থালার ওপর 2 পেয়ালা চা এবং বিস্কুট। তার মুখ ভয়ে শীর্ণ হয়ে গেছে। সে থালাটি ব্যোমকেশের সামনে রেখেই ফিরে যাচ্ছিল। অজয় বলল, ও কি, চলে যাচ্ছ কেন? ব্যোমকেশ বাবুর সঙ্গে কথা কও। আরতি থমকে দাঁড়িয়ে ব্যোমকেশের দিকে ফিরল, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বেরোল না। ব্যোমকেশ তার অবস্থা লক্ষ্য করে সদয় কণ্ঠে বলল, না না, উনি কাজকর্ম করুন গিয়ে, ওকে আমার কিছু জিজ্ঞেস করবার নেই। আরতি চলে গেল। অজয় আমতা আমতা করে বলল, আমার স্ত্রী বড় লাজুক, কিন্তু আমরা দুজনেই আপনার ভক্ত। অজয় আরো কিছু বলতে যাচ্ছিল, ব্যোমকেশ বাধা দিয়ে বলল, আপনার ছেলে মকরন্দ বাড়িতেই আছে তো? অজয় চকিত হয়ে বলল, আছে বই কি, তাকে ডাকবো? ব্যোমকেশ বলল, ডাকবার বোধহয় দরকার হবে না। সে কলেজে পড়ে। বর্ষাকালে নিশ্চয় তার বর্ষাতি দরকার হয়। তার বর্ষাতিটা একবার দেখতে চাই। অজয় একটু চিন্তা করে বলল, বছর 1.5 আগে তাকে একটা ওয়াটারপ্রুফ কিনে দিয়েছিলাম। আছে নিশ্চয়, আমি দেখছি। অজয় অন্দরের দিকে চলে গেল। ব্যোমকেশ ও রাখালবাবু চায়ের পেয়ালা তুলে নিলেন। মিনিট 5 পরে অজয় ফিরে এসে বিমর্ষ মুখে বলল, ওয়াটারপ্রুফটা খুঁজে পেলাম না। মকরন্দকে জিজ্ঞেস করলাম, সে বলল, জানি না। ব্যোমকেশ চায়ের পেয়ালা রেখে মুখ মুছতে মুছতে বলল, আপনার নিজের ওয়াটারপ্রুফ আছে? আছে, এনে দেব? আপনার স্ত্রীর এবং মেয়ের ওয়াটারপ্রুফ? মেয়েদের জন্য একটাই মেয়েলি ওয়াটারপ্রুফ আছে। দয়া করে ও দুটো এনে দিন, আমরা নিয়ে যাব। 2-4 দিনের মধ্যেই ফেরত পাবেন। নিয়ে যাবেন? বেশ তো, তা এনে দিচ্ছি। অজয় অন্দরে গিয়ে 2 হাতে 2টি ওয়াটারপ্রুফ ঝুলিয়ে নিয়ে ফিরে এলো। রাখালবাবু সে 2টি পাঠ করে বগলে নিলেন। বললেন, আচ্ছা, আজ উঠি, চায়ের জন্যে ধন্যবাদ। অজয় কাঁচুমাচু হয়ে ব্যোমকেশকে বলল,
চললেন? একটা অনুরোধ ছিল, সাহস করে বলতে পারছি না। কি অনুরোধ? আপনার একটা ফটো তুলব, আমার ক্যামেরা আছে, যদি অনুমতি করেন একটা তুলে নি। আপনার ছবি এনলার্জ করে ঘরে টাঙিয়ে রাখব। ব্যোমকেশ হেসে উঠল। ফটো তুলবেন? তা আপত্তি কি? আমার ছবি এনলার্জ করে ঘরে টাঙিয়ে রাখার আগ্রহ আজ পর্যন্ত কারো দেখা যায়নি। অজয় দ্রুত গিয়ে ক্যামেরা নিয়ে এলো, সাধারণ বক্স ক্যামেরা। সে বললে, এখনো যথেষ্ট আলো আছে, আপনি জানালার কাছে দাঁড়ান, আমি ছবি তুলে নিচ্ছি। ব্যোমকেশ জানালার পাশের পড়ন্ত আলোয় দাঁড়ালো। ক্যামেরায় ক্লিক করে শব্দ হলো, ধন্যবাদ, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। শুনতে শুনতে ব্যোমকেশ রাখালবাবুকে নিয়ে বাইরে এসে দাঁড়ালো। বাইরে এসে দুজনের কিছুক্ষণ নিম্নস্বরে কথা হলো। তারপর ব্যোমকেশ বর্ষাতি দুটো নিয়ে নিচে নেমে গেল। রাখালবাবু তেতলায় উঠে গেলেন। ওপরে কনস্টেবল টুলের ওপর বসেছিল, উঠে দাঁড়ালো। চাবি দিয়ে ঘরের দোর খুলে রাখালবাবু ঘরে প্রবেশ করলেন। কয়েকবার এদিক ওদিক ঘুরলেন। তারপর দোরের বাইরে ফিরে এসে দেখলেন মেদিনী ক্লান্তভাবে সিঁড়ি দিয়ে উঠে আসছে। তিনি এগিয়ে গিয়ে বললেন, মেদিনী, তোমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করা হয়নি, তাই ডেকেছি। মেদিনী বিহ্বল চোখে চাইল, তারপর চোখের ওপর আঁচল চাপা দিল। রাখালবাবু বললেন, বলো দেখি, সেদিন সকালে তুমি যখন তোমার স্বামীর মৃতদেহ প্রথম দেখলে, তখন সে কি চিত হয়ে শুয়েছিল? অবরুদ্ধ উত্তর এলো, জি হ্যাঁ। রাখালবাবু তাড়াতাড়ি বললেন, আচ্ছা আচ্ছা, ও কথা থাক, এবার একবার ঘরের মধ্যে এসো। মেদিনী চোখের জল মুছে থমথমে মুখ নিয়ে ঘরের মধ্যে এলো। রাখালবাবু চারিদিকে হাত ঘুরিয়ে বললেন, ঘরটা ভালো করে দেখো, তুমি আগে অনেকবার দেখেছ, কোথাও কোনো তফাৎ বুঝতে পারছো? মেদিনী বলল, খাটের ওপর বিছানা নেই। তাছাড়া আর কিছু? মেদিনী চারিদিকে দৃষ্টি ফিরিয়ে মাথা নাড়ল। আর কোনো তফাৎ বুঝতে পারছি না। আচ্ছা হয়েছে, এবার নিচে চলো। মেদিনীকে নিয়ে রাখালবাবু নিচে নেমে গেলেন। মেদিনী নিজের ঘরে চলে গেল। রাখালবাবু ড্রয়িং রুমে প্রবেশ করে দেখলেন ব্যোমকেশ একটা চেয়ারে অঙ্গ এলিয়ে দিয়ে সিগারেট টানছে। দুজনের চোখাচোখি হলো। ব্যোমকেশ বাঁকা হেসে ঊর্ধ্ব দিকে ধোঁয়া ছাড়ল। তারপর খাড়া হয়ে বসে বলল, শুভ কার্য সুচারুরূপে সম্পন্ন হয়েছে। রাখাল, এবার আমি বাড়ি ফিরব, তোমার কত দূর? রাখাল বললেন, গঙ্গাধর ঘোষালকে দর্শন করবেন না? ওহো, তাই তো, গঙ্গাধরকে দর্শন করা হলো না। আজ থাক, সন্ধে হয়ে গেছে, তিনি হয়তো ভূমানন্দে আছেন, কাল সকালে তাকে দর্শন করা যাবে। ব্যোমকেশ উঠে দাঁড়ালো। পকেট থেকে নিখিলের চিঠিগুলি নিয়ে রাখালবাবুর হাতে দিয়ে বলল, এগুলোতে মেয়েলি আঙুলের ছাপ আছে কিনা পরীক্ষা করে দেখো। আজ চলি। চলুন, আমিও যাই, বর্ষাতিগুলো পরীক্ষা করতে হবে। আজ এই পর্যন্ত। রহস্যের কিনারা করতে আমার সঙ্গে পরবর্তী পর্যায়ে থাকুন। ধন্যবাদ।